ভরা কোর্টের মধ্যে অয়নদীপকে ভালো করে জব্দ করলো কমলিনীর উকিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীর উকিল বলে, ইওর অনার, আমার ফিফথ পয়েন্ট হলো এখানে এখানে স্বতন্ত্র বসু আর আমার ক্লায়েন্ট কমলিনী দেবীকে জড়িয়ে অনেক কথাই বলা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি ইওর অনার, কমলিনী দেবী সে কিন্তু এতটা বছর তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়েই ছিল, আর শ্বশুরবাড়িতেই ছিলেন, তার বাপের বাড়িতে কিন্তু যাননি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যিনি আমার বিরোধী পক্ষের উকিল সে কিন্তু কমলিনী দেবীর ননদ, মানে কুর্চি দেবী, ওনার হাজবেন্ড। সেটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি। তখনই এই কথা শুনে চমকে যায় সবাই। তখন অয়নদীপ দাঁড়িয়ে বলে, আচ্ছা, এই কথাটা এখানে বলার তো কোনো মানে দেখছি না। তখনই কমলিনীর উকিল বলে, আমি তো মানে দেখছি, কারণ এটা তো কোর্টকে আমাকে জানাতে হবে যে আপনি কমলিনী দেবীর আত্মীয় হন, আর আপনিই কিনা তার বিরুদ্ধে এরকম একটা কেস লড়ছেন। আপনি কি কেসটা আদৌ লড়তে পারেন কিনা সেটা আমার এখানে জানানো দরকার ছিল। আপনি তার ননদের হাজবেন্ড হয়ে তার বিরুদ্ধে এসব কথাগুলো বলছেন, তাই আর কি সবার সামনে আমি এই কথাটা তুলে ধরলাম যে আপনি কে। তখনই অয়নদীপ বলে, ইওর অনার, আমি এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই। এই যে কুর্চি দেবী, তার সঙ্গে তার সঙ্গে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে না আছে আমার মানসিক সম্পর্ক, আর না আছে আমার শারীরিক কোনো সম্পর্ক। হ্যাঁ, উনি ডিভোর্স চায়নি, তার জন্য ডিভোর্সটা হয়নি। তবে ডিভোর্সটা হয়ে গেলে মনে হয় আমি বেঁচে যেতাম। সেটাই এই কোর্টকে আমার জানানো দরকার ছিল। আর আমি একজন নিপীড়িত মানুষ, তাই আমার মতো অত্যাচারিত একজন পুরুষের গল্পই আমি এখানে বলতে এসেছি। আর কিছুই নাই ওর অনার এখানে, শুধুমাত্র সেই জন্য আমার ক্লায়েন্টের কেসটা আমি নিয়েছি, আর এই সব কিছু এখানে তুলেও ধরছি। তখন এই কথাগুলো শুনে কুর্চি প্রচন্ড রাগ করে। ওইদিকে দেখা যাবে তখনই কমলিনীর উকিল বলে, ইওর অনার, এখানে উনি গল্প বলতে এসেছেন, কিন্তু আমরা তো কোনো গল্প শোনার স্কুলে বসে নেই যে আমরা এখানে কোনো গল্প শুনবো। তাই এখানে কোনো গল্প শুনবো না আমরা। এখানে যেটা সত্যি সেটাই বলা হবে ইওর অনার, সেটা তুলে ধরা হবে। আর এখানে সত্যন্ত বসুকে নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ ইওর অনার, সত্যন্ত বসু আমাদের সমাজের অনেক গণ্যমান্য একজন ব্যক্তি। উনি একজন বড় মাপের বিজ্ঞানী। সে তার করা আবিষ্কার অনেক জায়গায়, শুধুমাত্র ইন্ডিয়া নয়, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তার হাতে অনেক ভালো ভালো স্টুডেন্ট গড়ে ওঠে। আর সেই মানুষটা কিন্তু চন্দ্রবাবু চলে যাওয়ার পরে তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। তার ছেড়ে যাওয়া তিনটি ছোট ছোট বাচ্চা, তার বাচ্চাদের মানুষ করার সব দায়িত্ব তিনি নিজে নিজে কাঁধে তুলে নিয়েছিলেন। আর সেই মানুষটাকে নিয়ে এসব কথা এখানে বলা হচ্ছে। তখনই দেখা যাবে অয়নদীপ বলে, হ্যাঁ ইওর অনার, নট অনলি সবার দায়িত্ব, এখানে কমলিনী দেবীর দায়িত্বই নেওয়া হয়েছিল। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, হ্যাঁ ইওর অনার, সেটাই তো বলছি, এখানে আলাদা করে আমার মক্কেলের কথা বলার মানে তো দেখছি না আমি। কারণ এখানে পুরো পরিবারের দায়িত্ব নেওয়া মানে কমলিনী দেবী কি বাইরে নাকি? কমলিনী দেবীও তো এই সংসারেরই একজন, তাই কমলিনী দেবীর দায়িত্বও তো নেওয়া হয়, তাই নয় কি? এখানে উনি আমার মক্কেলকে এভাবে ছোট করে কথা বলতে পারেন না। আমার মক্কেলকে বারবার করে উনি ছোট করার চেষ্টা করছে। উনি যেই কথাটা মিন করছে সেটা উনি এই কোর্টের মধ্যে মিন করতে পারেন না। উনি আমার মক্কেলকে ব্যভিচারী বলেছে। কোন হিসেবে আমার মক্কেলকে উনি ব্যভিচারী বলেছেন ইওর অনার? কারণ আমার মক্কেল কি এমন ব্যভিচারিতা করেছে যেটা উনি দেখেছেন, যার জন্য আমার মক্কেলকে তার বড় বড় তিনজন ছেলে মেয়ের সামনে, ভরা কোর্টের সবার সামনে এভাবে ব্যভিচারী বললো উনি? কিসের জন্য? কিসের জন্য ইওর অনার, সেটা পরবর্তীতে আপনাকেও আরো কঠোর হতে হবে। তখনই অয়নদীপ বলে, ইওর অনার, এখানে যার কথা বলা হচ্ছে সেই কমলিনী দেবী কিন্তু আমার মক্কেল, মানে তার হাজবেন্ডকে কোনোভাবে মেনে নিচ্ছে না এই স্বতন্ত্র বসুর জন্য। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, ইওর অনার, একটা মানুষ 20 বছর অন্য একটা মহিলার সঙ্গে সংসার করে এসেছে, তাকে আমার ক্লায়েন্ট মেনে নেবে না নেবে সেটা তো তার ব্যাপার। তাই আপনার সঙ্গে তাহলে আমার লড়াইটা শুরু হয়েই গেল। আপনি একটা একটা করে পয়েন্ট বলবেন, আর সেটার সপক্ষে আমার প্রমাণ পেশ করার পালা হবে ইওর অনার। তাহলে আমাদের লড়াইটা শুরু হয়ে গেল। এবার আপনাকেও কিন্তু আরো কঠোর হতে হবে, কারণ আমি সত্যের জন্য লড়াই করি, আর সত্যের পথেই চলি।
সত্যটা সত্যটা আমি কোর্টে তুলে ধরার চেষ্টা করব। আমার মক্কেল কমলিনী দেবী, সে যে সম্পূর্ণ নির্দোষ, তাকে জাস্টিস পাওয়ানোর দায়িত্ব আমার। তখন অয়নদীপ বলে, আমার মক্কেলকেও জাস্টিস পাওয়ানোর দায়িত্ব আমার। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, দেখুন, এখানে দুজন তো আর নিরপরাধ হতে পারে না, তাহলে তো আর আমরা এই কোর্টে হাজির হতাম না, তাই না? অবশ্যই অবশ্যই যে যে কোনো একজন দোষী, সেটা কোর্ট বিবেচনা করবে, আর আমাদের সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমার যেই গুরু, হ্যাঁ আমি হয়তোবা এই প্রফেশনে বেশি দিন আসিনি, আপনি আমার স্যার, কিন্তু এই প্রফেশনে আমি যতদিন ধরে এসেছি না কেন, আর আমার গুরু যিনি, তিনি কিন্তু তিনি কিন্তু সত্যের পথেই চলে, সত্য নিয়ে কাজ করে। আর আমিও সত্য নিয়ে কাজ করবো ইওর অনার। আমি সত্যের পথেই থাকবো। কিন্তু উনি উনি যেন কোনো রকম কোনো বেফাস কথা আমার ক্লায়েন্টকে না বলে, সেটার দিকে যেন উনি লক্ষ্য রাখেন ইওর অনার। তাই আগামী দিনগুলোতে আমরা আমাদের মতো কাজ করে যাব। আমরা আমি প্রমাণ করে দেব যে আমার ক্লায়েন্ট তার সম্মান নিয়ে বাঁচার অধিকার রাখে, আর সে যাতে তার সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, সেটাই আমি এখানে এখানে তুলে ধরবো। আর সেটা আমি জাস্টিসও ওনাকে পাইয়ে দেব। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, আমার বিরোধী পক্ষের উকিল হয়তো ভুলে গেছে যে আমিও সেই জন্যই লড়াইটা করছি। তখন দেখা যাবে কমলিনীর উকিল বলে, হ্যাঁ, আপনিও লড়াই করছেন, আমিও লড়াই করব। আপনার সঙ্গে আমার সঙ্গে এবার লড়াই শুরু হয়ে গেল। লড়াইটা এবার দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি হোক। আর আপনি যে সত্যের পথে চলেন না মিথ্যের পথে চলেন, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই সেটা আর নতুন করে বলার কিছু নেই, তাই না? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অয়নদীপ। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, শুনুন, আপনাকেও আমি একটা কথা বলে দিতে চাই। একটা ক্লায়েন্টের সম্পর্কে কিভাবে কথা বলবেন না বলবেন, সেটা কিন্তু আপনাকেই ঠিক রাখতে হবে। আপনি কাউকে ছোট করে কাউকে ছোট করে একটা কেস জেতার জন্য এভাবে এভাবে তার উপর দোষ চাপিয়ে দিতে পারেন না। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আজকের জন্য কোর্ট এখানে মুলতবি। 13 তারিখে আবার কোর্টের তারিখ দেওয়া হলো। এই বলে জজ সাহেব সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে কমলিনীরা সবাই মিলে বাইরে বসে। তখন কাকুমণি বলে, এই কেসটা আমরা ভেবেছিলাম সহজেই জিতে যাব, কিন্তু ওদের বিয়েটাই যদি না হয়ে থাকে, তাহলে তো এই কেসটা নিয়ে আমাদেরকে অনেক দূর গড়াতে হবে। তখন কমলিনী বলে, বিয়েটা না হলেই কি কাকুমণি, যদি ওর সঙ্গে আমাকে ডিভোর্সটা নাও হয়, তাও ওর সঙ্গে থাকতে আমাকে কেউ জোর করতে পারে না। আমি এমন একটা মানুষের সঙ্গে থাকবো না। তখন কাকুমণি বলে, হ্যাঁ বুড়িমা, তুমি এমন একটা মানুষের সঙ্গে থাকবেই বা কেন? তোমাকে আমরা কেউ থাকতে বলবো না। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি ওর সঙ্গে থাকতে চাই না। তখনই কমলিনীর মা বলে, বুড়িমা, আমরাও না এরকম একটা মানুষের সঙ্গে তোকে থাকতে বলবো না, কিন্তু তোর শাশুড়ির কথা ভাব। এই মানুষটা এই মানুষটা এভাবে পাল্টে খেয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। করছি, তুমি কিছু মনে করো না। বুড়িমা, তোকে অনেকবার আমি বলেছিলাম যে তুই শুধু শুধু এদের জন্য করছিস, এদের জন্য করে তোর কোনো লাভ নেই। তখন কমলিনী বলে, থাক না মা, উনি তো ওনার ছেলের কথা শুনবেই। আসলে ওনার ছেলে যা বোঝাচ্ছে তাই উনি বুঝছে। আমাদের তো এর মধ্যে কিছু করার নেই। কিছু কি করার আছে বলো? এটা তো স্বাভাবিক যে সে তার সন্তানকে বিশ্বাস করবে, কিন্তু যেদিন তার বিশ্বাসটা ভেঙে যাবে না মা, সেদিন কিন্তু সে অনেক কষ্ট পাবে। আমি জানি সেও নিজে একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। তার সন্তান যে কত বড়বার কতবার তাকে ঠকিয়েছে, সেটাও উনি বুঝতে পারবে। কিন্তু এটা নিয়ে এখন আমাদের ভাবলে হবে না। আমাদের আমাদের এটা নিয়ে ভাবতে হবে যে কিভাবে কিভাবে ওর কাছ থেকে আমি মুক্তি পাবো। তখনই প্রসূন বলে, হ্যাঁ রে বুড়ি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে এই তো শ্বশুর বাড়ির সঙ্গে এভাবে আমাদের লড়াই করতে হবে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ রে প্রসূন, লড়াই তো করতে হলে লড়াই তো করতে হবেই। আর এসব নিয়ে ভাববো না বল? আগে থাকতেই তো বুড়িমাকে বলেছিলাম যে এসবের কথা চিন্তা করিস না, আর কোনোদিনও মাছ মাংস পর্যন্ত ছুঁয়ে নেই। শরীরে কোনো প্রোটিন আছে? তখন নতুন বলে, মাসিমা আপনি চিন্তা করবেন না, এখন কিন্তু আপনার মেয়ে একটু একটু করে সব খাচ্ছে। তখনই বাবিল বলে, মা, তোমাকে আমরা বারবার করে বারণ করেছিলাম যে এসব মেনো না। তখন মিঠি বলে, মা, এসব কেউ এখন মানে? তোমাকে বারবার বলেছিলাম যে মা, এসব মেনো না। তুমি না সবকিছু খাও, খাও তুমি সবকিছু, কিন্তু তুমি আমাদের কোনো কথা শুনোনি। তুমি সেই সেকালের মানুষদের মতো ঠিকই এই বিধবাদের মতো কোনো কিছু খাওনি। শরীরে কি অবস্থা করেছো তুমি একবার ভেবে দেখেছো? কিন্তু ওই মানুষটা, যার জন্য তুমি এত কিছু করেছো, সেই মানুষটা তো ঠিকই সবকিছু খেয়েছে, আনন্দ ফুর্তি করেছে। কই, তার তো কোনো কিছু আটকায়নি, আটকেছে? তখন কমলিনী বলে, খাওয়া দিয়ে কি হবে, আমি না হয় খাইনি, ঠিক আছে,
কিন্তু আরেকজনও তো কিচ্ছু খায়নি। তখন বাবিল বলে, কার কথা বলছো মা? তখন মিঠিল বলে, আচ্ছা বাবিল, তুমি না আশ্চর্য, তুমি কি কিছুই বুঝতে পারো না? তুমি কি কিছু চোখেও দেখতে পাও না? এই যে নতুন কাকু এত বছর ধরে মাছ মাংস ডিম কিচ্ছু খায় না, সেটা তোমার চোখে পড়েনি বুঝি? তুমি দেখোনি? তখন নতুন বলে, আহ মিঠিল মা, এসব কথা এখন ওঠানোর দরকার আছে? আমার এগুলো খেতে ভালো লাগেনি, তাই আমি খাইনি। তাই এসব কথাগুলো বলা তো কোনো দরকার নেই। তখন মিঠিল বলে, না নতুন কাকু, তুমি যে এত বছর এসব খাওনি, তুমি তো কাকিমার জন্যই খাওনি, তাই তো? তখন নতুন বলে, না মিঠিল মা, এসব ছাড়াও না অনেক কিছু আছে ভালোবাসার। ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। তখন মিঠিল বলে, আমি জানি নতুন কাকু, এই কথাগুলো এখানে বলা একদম ঠিক নয়। তারপরেও তুমি কাকিমার জন্য এত বছর পর্যন্ত মাছ মাংস কিছুই খাওনি, কিছু ছোঁওনি, কিন্তু সেটার কোনো মূল্য কেউ দিয়েছে? দেয়নি তো, কেউ বুঝতেও সেটা পারেনি। তখন নতুন বলে, মিঠিল মা, এসব নিয়ে এখন কথা বলার সময় নয়। এখন এটা ভাবো যে তোমার কাকিমা কি করে নিজের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবে, নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবে, সুন্দর করে বাঁচতে পারবে। তখনই কমলিনীর বাবা বলে, একটা ভুল মানুষের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, সব দোষ আমাদের। তখন নতুন বলে, না না মেসোমশাই, আপনি কেন এই কথাগুলো বলছেন? চন্দ্র তো ছোটবেলা থেকে ভালোই ছিল, না হলে কি আমি নিজে বিয়ের কথা বলতাম? আসলে একটা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে হয়তোবা পরিবর্তন হয়ে যায়, কিন্তু চন্দ্র কিন্তু ছোট থেকে এরকম ছিল না। ও হয়তোবা পরবর্তীতে এরকম হয়ে গিয়েছিল। তার জন্য তো আপনি নিজেদের দোষারোপ করতে পারেন না। এখানে এখানে সব হলো ভাগ্যের ব্যাপার। একটা মানুষ কেমন হবে না হবে সেটা সেটা তার ভাগ্যের উপর নির্ভর করে। তখনই বাবিল বলে, যে মানুষটার আমাদের জীবনে কোনো অস্তিত্বই ছিল না, দেখো সেই মানুষটা আমাদের কোর্টে টেনে নিয়ে আসলো। আমার না ভাবতেও কেমন যেন লাগে, যাকে আমরা বাবা বলে কোনোদিনও চিনিও নি মানিও নি, সেই মানুষটা আজকে আমাদের জন্য আমাদেরকে এত হেনস্থা করছে। তখন মিঠি বলে, সেটাই তো, এই মানুষটার জন্য আমার মাকে কতটা হেনস্থা হতে হচ্ছে, কোর্টে আসতে হলো। আমি না ভাবতে অবাক লাগে। তখন কুর্চি বলে, আসলেই আমার দাদার পক্ষ আমি কোনোদিনও নেব না। সে মানুষটার মধ্যে যদি কোনো ভালো গুণও থেকে থাকে না, তারপরেও না। এই মানুষটার সঙ্গে আমার বৌদি ভাই কেন থাকবে? থাকবে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো বৌদি ভাই? মা মা কি করে সেই দাদা সঙ্গ নিল? দাদা ঠিক বেছে বেছে ওই মানুষটার কাছে গেল, যেই মানুষটা দীর্ঘদিন ধরে আমাকে আমাকে আমার ছেলে থেকে দূরে রেখেছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। সেই মানুষটার কাছে মায়ের যেতে কি একটু একটু বাদলো না? তখন এই কথা শুনে কমলিনী বলে, আসলে দিদিভাই জানো তো, মা না প্রভাবিত হয়ে গেছে। তার ছেলের কথায় সে সবকিছু বিশ্বাস করছে। আবার তার আরেকটা কারণও হতে পারে, হয়তোবা মা ভাবছে যে এই কেসের সুবাদেই তোমার সঙ্গে যদি অয়নদীপের আবার সম্পর্কটা ঠিক হয়ে যায়, সেই জন্য হয়তোবা উনি এই কেসটার জন্য তার কাছে গিয়েছিলেন। তখন কুর্চি বলে, তুমি কি যে বলো না বৌদি ভাই, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। তখন কমলিনী বলে, মায়ের মন তো, আসলে সেই জন্যই হয়তোবা গিয়েছেন। তখন কুর্চি বলে, শোনো বৌদি ভাই, তোমাকে আমি বলে দিচ্ছি, এই মানুষটা এই মানুষটা অন্যায় ভাবে আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে রেখেছে। এতটা বছর এতটা বছর আমি এই বাড়িতে আছি কেন? আমি কি খেতে পড়তে পারছি না নাকি? নাকি কোথাও থাকার জায়গা নেই আমার, যে ওই মানুষটার কাছে আমাকে ফিরে যেতে হবে? ওই মানুষটা যদি আমার কাছে ক্ষমাও চায় না এসে, আর বলে যে ভুল হয়ে গেছে, তারপরেও ওই মানুষটাকে আমি ক্ষমা করতে পারবো কিনা সেটা আমার ভাবার ভাবার কথা। আমি কোনোদিনও ওই মানুষটাকে ক্ষমা করতে পারবো না, আর কোনোদিনও ওই মানুষটার কাছে আমি ফিরেও যেতে চাই না। অনেক অন্যায় করেছে ওই মানুষটা, আমার সঙ্গে অনেক অন্যায় করেছে। তখন এই কথাগুলো শুনে সবাই খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে কমলিনী বলে, শোনো, ওই মানুষটা আমাদেরকে কোর্টে টেনে নিয়ে এসেছে হেনস্থা করার জন্য, করুক না, কিন্তু এই লড়াইটা এই লড়াইটা আমি লড়বই, শেষ পর্যন্ত এই লড়াইটা লড়বো। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, বাবিল, মিঠিল, তোদের তো কাজ রয়েছে, প্রতিদিন আমার সঙ্গে আসতে হবে না। আজকে এসেছিস ঠিক আছে, আর নতুন ঠাকুরপো, তোমারও তো প্রতিদিন ক্লাস থাকে, তোমার জন্য কত মানুষ সবাই অপেক্ষা করে, তোমাকে না প্রতিদিন আসতে হবে না। কিন্তু আমি বলছি, আমার লড়াইটা আমাকে একাই লড়তে হবে। তোমরা না প্রতিদিন এসো না, তোমাদের তো কাজ রয়েছে, প্রতিদিন কোর্টে এসে কেন বসে থাকবে বলো তো? তখনই কমলিনীর বাবা বলে, আচ্ছা বুড়িমা, আমি তো রিটায়ার্ড প্রাপ্ত, আমার তো কোনো কাজ নেই, তাই আমি প্রতিদিন আসতেই পারি। তখন কমলিনী বলে, না বাবা, তোমাকেও প্রতিদিন আসতে হবে না, তোমার তো বয়স হয়েছে, তুমিই বা কেন প্রতিদিন আসবে বলো তো? তখন বসুন বলে, বুড়ি, তুই কি নিজে থেকে সবটা ঠিক করে দিবি বলতো, আমরা কে আসবো কে না আসবো? শোন,
আমার কাজ আছে ঠিক আছে, কিন্তু আমরা তো বাড়ির লোক, একজন একজন করে ঠিকই আসবো। তুই কিন্তু আমাদেরকে আটকাতে পারবি না। বাবার না হয় বয়স হয়েছে, হ্যাঁ বাবা প্রতিদিন আসতে পারবে না, কিন্তু আমরা বাড়ির লোক একজন না একজন ঘুরে ঘুরে আসবোই। তোকে এই লড়াইটা একা আমরা কিছুতেই লড়তে দিব না। তারপরেই তুই বাকি জীবনটাও আমরা তোর পাশে আছি। তুই যা করবি তোর সঙ্গে আমরা থাকবো, থাকবো আমরা তোর সঙ্গে। তখন কমলিনী বলে, এই মানুষটা এই মানুষটার কাছ থেকে সবার আগে আমাকে মুক্তিটা পেতে হবে। এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই না, থাকতে চাই না আমি। তখন এই কথাগুলো শুনেই সবাই অবাক হয়। তারপরে কমলিনীর মা বলে, আমার বুড়িমাকে কত কষ্ট দিচ্ছে ওই ছেলেটা, এগুলো মানা যায়? মানা যায় না। তখনই নতুন বলে, আচ্ছা মাসিমা, এসব কথা না এখন ভাববেন না, এখন ভাববেন আপনার মেয়ে, আপনার মেয়ের মধ্যে যে গুণগুলো আছে, প্রতিভাগুলো আছে, সেগুলো নিয়ে তো আপনার মেয়েকে এগিয়ে যেতে হবে, তাই না? নিজের জীবনটা সুন্দর করে গড়তে হবে। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমার মধ্যে কিসের আর গুণ আছে বলো তো? হ্যাঁ, তুমি তো আমাকে ফটোগ্রাফি ক্লাসে ভর্তি করিয়ে দিয়েছিলে। আমি তো আর তোমার মতো বিজ্ঞানী হতে পারবো না। তবে ফটোগ্রাফির ক্লাসগুলো থেকে সবকিছু যদি একটু রপ্ত করতে পারি, তাহলে হয়তোবা আমি সামনে কিছু করতে পারবো। এটা নিয়ে একটু ভাবতে পারবো বা এগোতে পারবো। সেটাও তো তোমার জন্যই। তুমি আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলে বলে, তাই না? তখনই নতুন বলে, না বৌঠান, তোমাকে কিন্তু এবার এগিয়ে যেতে হবে। তখন মিঠিল বলে, কাকিমা, তুমি সামনে যা করবে, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি জানি তুমি যা করবে, তোমার পাশে আমরা থাকবো, আমি থাকবো, আর কেউ থাকুক বা না থাকুক। তখন প্রসূন বলে, আচ্ছা মিঠিল, তোমার কেন মনে হচ্ছে যে বুড়ি যা করতে চাইবে সেটার মধ্যে আমি থাকবো না, আমরা থাকবো না, তুমি একাই থাকবে? তখন মিঠিল বলে, না কাকু, এখন হয়তোবা আপনাদের মনে হচ্ছে যে আপনারা সবসময় কাকিমার পাশে থাকবেন, কিন্তু কাকিমার এমন কিছু ইচ্ছেও তো থাকতে পারে যে ইচ্ছের কথা বললে আপনারা তার পাশে নাও থাকতে পারেন। সেই জন্যই বললাম যে কাকিমার পাশে আমি সব সময় থাকবো, সব সময়। তখনই দেখা যাবে কমলিনী বাবা বলে, না, আমার বুড়িমার প্রতি বিশ্বাস আছে। আমার বুড়িমা এমন কোনো কাজ করবে না যেটাতে আমরা ওর সাথে থাকবো না, বা আমরা আমরা ওর সমর্থনে এক মতামত এক হব না। তখনই মিঠিল বলে, দাদুন, এটাই না তোমাদের সমস্যা, তোমরা এটাই ধরে নাও যে তোমাদের মত অনুযায়ী কাকিমা চলবে। না, কাকিমারও তো নিজস্ব কোনো মতামত থাকতে পারে, তাই না? তখন কমলিনী বলে, সবার আগে আমাকে এই সম্পর্কটা থেকে বেরোতে হবে। সবার আগে এই লোকটার থেকে আমাকে মুক্তি পেতে হবে। তারপরে আমি তোদের দুজনের বিয়েটা দেব। তোদের দুজনের চার হাত আমি এক করে দেব। মা, তুই আমাকে নিজের মুখে এসে বলেছিলি এই বিয়েটা তুই করতে চাস, আর দেখ আমি এখনো এই বিয়েটা তোদের দিয়ে উঠতে পারিনি। তখনই মিঠিল বলে, কাকিমা, তখন আমি অন্য একটা কারণে বিয়ের কথা বলেছিলাম। তখনই কমলিনী বলে, আমি জানি মা, তুই কিসের জন্য এই বিয়ের কথাটা বলেছিলি সেটা আমি জানি। তখন কুর্চি বলে, বৌদি ভাই, এই ডিভোর্সটা পাওয়ার পরে ওই বাড়িটা তোমার, ওই বাড়ি থেকে মা আর দাদা সবাইকে তুমি বের করে দেবে। ওদেরকে এই বাড়ি ছেড়ে তুমি চলে যেতে বলবে। আমি জানি তোমার আত্মসম্মানে লাগবে, তুমি খুব মহান, কিন্তু তারপরেও এই বাড়িতে তাদের থাকার কোনো অধিকার নেই। তখন কমলিনী বলে, দিদি ভাই, সবার আগে বলি এই বাড়িটা আমার নয়, আমার গিফটে পাওয়া। তারপরেও আমি বলছি, তোমার মাকে তো আমি মা বলেছিলাম, তাই তাকে আমি ওই বাড়ি থেকে বের করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার দাদাকে তোমার দাদাকে কিন্তু আমি ওই বাড়ি থেকে বের করে দেবো। ডিভোর্সটা শুধুমাত্র আগে হয়ে যাক, তারপরেই তোমার দাদার সঙ্গে এক বাড়িতে আমি কিছুতেই থাকবো না। হয় তা সে বেরিয়ে যাবে, না হয় আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো, এবার একটু চা খাই। তখনই প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা বরং একটা ক্যাফেতে গিয়ে বসি। তারপরে সবাই মিলে বেরিয়ে গেলেই ওইদিকে কমলিনীকে নিয়ে নতুন যেতে থাকে। তখন কমলিনী হঠাৎ করে পড়ে যেতে লাগলে নতুন জুতোটা দেখে বলে, চটিটা তো ছিঁড়ে যাচ্ছে, এরকম চটি পরে হাঁটা যায়? তখন কমলিনী বলে, না না, নতুন চটি আমার লাগবে না। তখন নতুন বলে, একদম কথা বলবে না। তুমি আমার কাছে আসতে চাও না ঠিক আছে, কিন্তু আমি যা বলবো তোমাকে কিন্তু শুনতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।